শরীর স্বাস্থ্য যদি তুমি ঠিক না থাকে, তোমার যদি পাতলা পায়খানা সারাক্ষণ লেগে থাকে, আমাশা যদি হয়, তাহলে তুমি জীবন উপভোগ করতে পারবে না। খালি আপনার পায়েসটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খান। আমরা তো পায়েস খেতে লাগে খুব আয়েস করে। হ্যাঁ, এটা পায়েস মানে এই যে বাঙালির যে খাওয়া খাদ্য রসিক, রসযুক্ত এই যে পায়েসটা খাচ্ছে, সে খুব আয়েস করে খায়, আস্তে আস্তে করে সেলেকি, যেটা অসমীয়া বলে সেলেকি খাইছে। হ্যাঁ, তাই এটার নাম পায়েস। হ্যাঁ, পায়েস। তো পায়ের পরে পা তুলে, পায়েস শব্দটার মধ্যে অনেক কথা আছে। পায়ের পর পা তুলে আয়েস করে তুমি যে খাবে সেটা হবে পায়েস। সঙ্গে মুড়ি থাকবে, সঙ্গে একটু যদি মুড়ি থাকে, একটু নলেন গুড়ের কিছু থাকে, ওটাকে ওরা বললে নলেন গুড়টাকে প্রথমে থাকে। আমি যখন কলকাতায় গেলাম, প্রথমে ওরা বললো যে ঝোলা গুড় নেই। মানে ঝোলা গুড় মানে ঝুলিয়ে নেওয়া যায় যে গুড়, সেটাকে বলে ঝোলা গুড়। আচ্ছা, যেটাকে পাক দিয়ে করা হয় সেটাকে হলো মানে আসল গুড়। কলকাতার লোকেরা সাধারণত এই পৌষ মাসের সময়, পৌষ মাঘের সময় ঝোলা গুড়টা খুব দাম দিয়ে বিক্রি হয়, লিকুইড। আচ্ছা আচ্ছা, ঝোলা গুড় মিন্স লিকুইড, এটা মানে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় সেই ঝোলা গুড়, রসটা। ওই গুড়টা খেতে ওটার সেন্ট এত ভালো। ওটাকে ওরা একটা কি একটা মিষ্টি বানায়, রসবড়া না কি, এটা ওইটার মধ্যে রসটা মানে কি তোমার মিষ্টিটা থাকতো, মাঝখানে ওই নলেন গুড়ের ওই ঝোলা গুড়টা দিয়ে, অদ্ভুত টেস্ট, অদ্ভুত সেন্ট বেরোয়। কালকেই দেখাচ্ছিল। আচ্ছা, এই মানে আপনার মনে কি মনে হয় যে বাঙালিরা যেই ধরনের পৌষ পার্বণে যে পিঠাগুলো খায় বা যেই ধরনের, মানে আমাদের আসামের বাঙালি, বরাক ভ্যালির বাঙালি, আসামের বলতে উজান আসামের বেঙ্গলি, বরাক ভ্যালির বেঙ্গলি, ত্রিপুরার বাঙালি, কলকাতার বাঙালি, সবার এই পিঠা বানানোর পদ্ধতিগুলো পদ্ধতি সবার এক না। যেমন আমরা এখানে বলে মেজি ঘর, বরাকের লোকেরা বলে মেরামেরি। হ্যাঁ, আমরা এখানে চুঙ্গা পিঠা কয়, ওরা বরাকের লোকেরা ওখানে চুঙ্গা পিঠা কয়। হ্যাঁ, এখানে যে চুঙ্গা পিঠা মানে সে একটা বাঁশের, ওটা কালকে দাম জিজ্ঞেস করছিলাম 10 টাকা, আর সেটা 1 পোয়ার মতন চাল, ওটা হিট দেওয়া, ওটা চুঙ্গা পিঠা। কিন্তু আমি ওখানে যেটা ওদের চুঙ্গা পিঠা খেয়ে দেখলাম, এত বিস্বাদ না, বিস্বাদ এই জন্য শক্ত, খাওয়া যায় না। এই আমার বরাক উপত্যকা মানে খুব শক্ত, আমাদের এখানে চুঙ্গা পিঠাটা বেশ নরম থাকে, কারণ কি আমাদের চালটা একটু অন্যরকম। আর ওখানকার যে চালটা হয়তো আগে ভালো হতো, এখন ভালো হয় না। আমাকে যখন খেতে দিল না, আমি বড় কষ্ট করে খেলাম। আজকে আপনার সকালটা, মানে আজকে পৌষ মাসের প্রথম সকালটা, হ্যাঁ, আপনি কিভাবে কাটালেন? আমি কাটালাম, দেখো আমার মানে প্রত্যেকবার, আমার তো তোমরা জানোই যে আমার অসমীয়া বন্ধু বান্ধব প্রচুর, আর কিন্তু তার মধ্যে কিছু সিলেক্টিভ বন্ধু বান্ধব আছে। যেমন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বকুল শর্মা। আচ্ছা, বকুল শর্মা মানে আমাদের কবি, হ্যাঁ, কবি সাহিত্যিক, যিনি অকাল প্রয়াত বলতে লাগবে, একটা ওই কোভিড পিরিয়ডের সময় মারা যান। ওনার বাড়িতে যেতাম, আর দ্বিতীয় যেতাম আমি দীপলতা দত্তর বাড়িতে। এবং এদের বাড়িতে গেলে একেবারে অসমীয়া প্রথায়, যেটা ট্রেডিশনাল অসমীয়া বলে, হ্যাঁ, সেই ট্রেডিশনাল অসমীয়াদের বাড়িতে গিয়ে আমি ওই খাওয়াটা খেতাম। এবং আমি যখনই যেতাম এদের বাড়িতে, ঠিক ওরা একটা গামোচা এটা পড়াতো। এবং আজকে যেমন দীপলতার বাড়িতে গেলাম, যে রজাদিনিয়া যেটি এরকম করা হাতল দেওয়া, সেটার মধ্যে আমাকে দিল তোমার এটা কি বলে কোমল সব, আর সঙ্গে মোহর দই। আচ্ছা, আমার মনে আছে যে ওই যেরকম নগর অঞ্চলে যে আতিথ্যতা, গ্রামাঞ্চলের আতিথ্যতার মধ্যে একটা ফারাক। এইটার ধরেন কোনো একটা, যদি আমার যেরকম একটা ইসে আছে, মানে অভিজ্ঞতা আছে, একবার আমরা ওই ইসেতে গেছিলাম, একটা অনুষ্ঠানে গেছি। তো অনুষ্ঠান থেকে ওই আমাদের সাংবাদিক সংস্থার সদস্যরা, আমরা ওই ইসেতে আপনার হিতেশ্বর শইকিয়ার যে বাসভূমি, কি জানেন জায়গাটা, নাজিরার পাশে একটা গ্রাম, ওই গ্রামে সুনীল গুরুং মার্গেরিটার উনি ব্যবস্থা করেছিল, নিয়ে গেছে। এরকম আমরা গেছি। তো ওই গ্রামটার কথা আমার খুব মনে পড়ে, যে ওখানে মানুষগুলোর আত্মীয়তা যেন আজকেও ভুলতে পারি না, আজও বলতে পারি না। আমি বলতে চাইছি, আপনি তো চাকরি সূত্রে বর্তমান অনেক জায়গা অঞ্চলে আমি ঘুরেছি। বিশেষ কোনো অঞ্চল সামনে আমাদের কাছে পিঠে কোথাও কোনো রিসেন্টলি আমি আজ থেকে 3-4 দিন আগে বরডুমসা অঞ্চলের মহং বলে
মহং, আচ্ছা যে মোরানদের, সেখানে কিছু ছেলে ছোকরা আছে, তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, আর আমি কথা বলে ভালো পাই, ওরাও কথা বলতে ভালোবাসে। এই ব্যাংকে আসতো, তো আমাকে গত 2-3 বছর থেকে বলতে যে স্যার আপনি আমার নখ হাত আহিব লাগে। আমি প্রত্যেকবারই মানে দিচ্ছি, বলছি যাবো, যাচ্ছি। তারপরে এবার যখন আবার ওরা আমাকে ফোন করলো যে স্যার আপনি মন্ত্রী MLA নিচিনা কথা পাচ্ছেন, প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়ে আর না, হ্যাঁ আমি আপনার কারণে বাক্সায় আছি। তো আমি দেখলাম যে কথাটা খুব খারাপ হচ্ছে, আমি তো MLA বা মিনিস্টার না যে প্রতিশ্রুতি দেওয়ার মারফলে। তো এবার আমি গেলাম মহং গ্রামে, বোধহয় শনিবার ছিল, শনিবারে ছিলাম, শনিবারে গিয়ে থাকলাম। ওরা আমাকে টাউন থেকে, মানে বড়ডুবসা টাউন থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে মহং 1 নম্বর গাঁও, মহং 2 নম্বর গাঁও, মহং 3 নম্বর গাঁও, মহং 1 নম্বর গাঁওতে যখন গেলাম, তো ওরা বললো যে স্যার কী খাবো? তোমরাকে জি বানাবো তাকেই খাম। বলে নসাউটু তো আছেই, আর ওইখানে বলছে গাহরি আছে, মাছ আছে, আর হাঁড় মাংস আছে। আমি বললাম যে গাহরিটা আর খাবো না, মাছ আরও এইটাই এগুলো। এটা তো হলো খাওয়া দাওয়ার পার্ট, আমরা খেতে খেতে বা করে উঠতে উঠতে। আর ওখানে গিয়ে দেখলাম এখনও মানে এই ঢেকিতে চাল দিয়ে উঠছে, মানে কি ব্যস্ততা বাড়ির মহিলাদের, কি ধরনের ব্যস্ততা। বাড়ির মহিলারা এই চাল কুটছে, পিঠা বানাবে, সেটাকে ইয়ে করবে, একটা সেন্টই বেরোচ্ছে। পাশেই দেখলাম যে হাঁস চড়ে বেড়াচ্ছে, মানে প্রায় 15-20টা হাঁস। আমি জানি না কার কপালে আজকে কাটা হবে, এও একটা চিন্তা করছি। আর ওদিকে দেখছি যে ওই গামছা যেটা দেওয়া হবে, সেটাও ওরা সবুজ রঙের গামছা। ওদের মধ্যে দেখলাম কেউ সবুজ রঙ দিয়ে দিচ্ছে, কেউ মেরুন কালারে দিচ্ছে। তাদের মানে কি আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, যদি মেরুন কালারের হয় মোরানদের। আচ্ছা আচ্ছা, গামছার এই যে কালার দিয়ে, তুমি তেমনি সিংপত্র দেখবে, কোনো ভদ্রমহিলা যদি 2টা বা 3টা পড়ে, কে বিধবা, কে সধবা, কে যুবতী, এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। এই যে সিংপরা যে পড়ে মেয়েরা, বা লুঙ্গি, বয়স্ক লোকেরা কিন্তু লুঙ্গি এক ধরনের পরে, আবার ইয়ং ছেলেরা তারা লুঙ্গি কিন্তু অন্যরকম পরে, যাতে ওদের আইডেন্টিফিকেশনটা হয়ে যায় যে সে মানে যুবক। মানে ওরা ওই লুঙ্গির দিয়ে হয় মহিলাদের সেরকম, ওরা ওটাকে বোধহয় গালে বলে। তো গালের মধ্যে আছে যারা 3 পাক মারে, 3টা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তার মানে সে সধবা, এই ধরনের কিছু ব্যাপার আছে। আমি অত ডিটেলস বলতে পারবো না, কিন্তু আমাকে বলেছিল যে এরকম। যারা 2 পাক মারে তাদের অবিবাহিত, যারা 1 পাক মারে তারা মানে একদমই ছোট আর কি। তো ওদের ওইভাবে দেখেই একটা আইডেন্টিফিকেশন হয়ে যায়, যার জন্য আজকাল আমরা খুব বলি যে ড্রেস কোড লাগবে। স্কুল কলেজে একটা ড্রেস কোড, উকিলদের কালা কোট লাগায়, কারণ সবসময় অন্ধকার জগতের লোকদের নিয়ে কাজ, সেই জন্য কালো কোট লাগায়। নাহলে কালো কোটটা সাদা কোট কেন লাগায়? কালো কোট লাগায় তার মানে ডক্টররা কিসের জন্য লাগে? ডক্টররা সাদা লাগায়, কালো তো লাগায় না। ডাক্তার কোথায় লাগায়? ডাক্তাররা কালো, আমাদের মানে কালো দিয়ে আবৃত, ভিতরে সাদা। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু ওদের কালো অন্ধকার, মানে যা খারাপ নেগেটিভ জিনিসগুলো নিয়েই তো উকিলদের কারবার। এটা তো আমরা মানতেই হবে যে আমি কোনো একটা নেগেটিভ ওয়ার্ক করলাম, নেগেটিভ কাজ করলাম, সেই জন্য। আর নেগেটিভটা হলে কি হয়? অন্ধকার, কালো। আর এখন তো আমরা আর্টিফিশিয়াল লাইট জ্বালাচ্ছি। আগের দিনে গ্রামের অঞ্চলের লোকেরা সূর্য ডোবার সাথে সাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। আমরা এখন আর্টিফিশিয়াল জিনিস, এটা আমাদের সমস্ত জিনিসটাই আর্টিফিশিয়াল। তো যেটা বলছিলাম, তো পরের দিন সকালবেলায় ওই বাড়ির ছোট ছোট মেয়েরা বলছে যে খুড়া আপনি নই সাবলে যাবো নাকি? মানে ওদের মানে বাচ্চাদের কি যে নদীটা, মানে ওদের কাছে বিরাট একটা ব্যাপার। আর কি আছে, নদীর কাকতে আছে বগরি বাড়ি, মানে বগরি গাছ আছে। যখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরই মতন একসময় ছিলাম, এসব দিকে ঘুরে বেড়াতাম, ওরা 7 সকালের সঙ্গে আরও 4-5 জনকে জোর করে নিল যে খুড়া আমার লগত নই সাবলে যাব। ডিহিং নদী বলে ওটাকে, ছোট্ট একটা স্ট্রিমলেট, সঙ্গে বগরি, মানে বগরির গাছ, আমার ভিডিও করা আছে। তো ওগুলো দিয়েছে। ও তখন ওই বাচ্চা মেয়েটা দিয়েছে, খুড়া আপনার লোক, মানে আমি তো নগর অঞ্চল থেকে গেছি, আপনার তার নই আছে না? আমার নিচে না একটা নই আছে না? আমি বলি নাই, আমার তার নই নাই। এটাকে বগরি বাড়ি আছে না? আমি সব কিছু না বলছে, মানুষ কেলে টাউনত যায় খোলা, একুয়ে নাই তো তার মাইন্ডে। আমার কিন্তু স্ট্রাইক করলো, একটা বাচ্চা মেয়ে, হয়তো 7-8 বছর হবে, 10 বছরও হবে না। সেই মেয়েটা বলছে যেখানে নদী নেই, যেখানে বগরি গাছ নাই,
হ্যাঁ, হয়তো সন্ধ্যাবেলা বলতে বলতে পড়ুয়া নাই, জোনাকি পড়ুয়া নাই, কিন্তু মানুষ কেনেকা থাকে। সুতরাং সে আমাকে বুঝিয়ে দিল যে প্রকৃতির সঙ্গে যদি আমরা না থাকি, আমার মনে এটাই স্ট্রাইক করলো যে ওরা প্রকৃতির সন্তান, প্রকৃতির শিশু, যেখানে নদী আছে। আর আমাদের সভ্যতা গড়ে উঠেছে কি নদীমাতৃক, নদীর থেকে যেখানে জল এসছে। মারোয়াড়িদের মধ্যে একটা ভালো কথা আছে, যাহা পানি পৌঁছ গিয়া ওহা মানলো কিয়া মারোয়াড়ি পৌঁছ গিয়া, ওহা বাঙালি भी পৌঁছ গিয়া। তো এইভাবেই দেখা যাচ্ছে সংস্কৃতির আদান প্রদান হয়ে যাচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে। আর তোমাদের আর একটা কথা বলছি, এই যে দেখো প্রলয় গুহা আছে, ও আমার খুব মানে ক্লাসমেট, আমরা একসাথে স্কুল থেকে পড়েছি। ওর ছেলে নতুন চায়ের দোকান খুলেছে, আর ওটাকে মটকা চায়, মানে মানুষ তো এমনি গ্লাসে চা খায়, ও মটকা চায়, ওটার দাম একটু বেশি পড়ে। তো মানুষ খাবে কি না খাবে, তো এরকম। ইনসিডেন্টলি আমি ওইখানে গেছিলাম, তো আমার সাথে ওর ছেলের পরিচয় করে দিলাম। বলছি তোমার এই দোকানটার নাম লেখো চায়ে পে চর্চা, কি কম খরচা মে কম খরচা, মানে হ্যাঁ এরকম কিছু একটা লাইন আমি একটা বলেছিলাম আর কি, জাস্ট এখন আমি ভুলে যাচ্ছি। চায়ে পে চর্চা কি যেন বলেছিলাম, বলো। কমসে কম খরচা, কমসে কম খরচা, চায়ে পে চর্চা। তুমি তুই এক কাপ চা নিলে, দুই বন্ধুতে ইয়ে করলে, আর কমসে কম খরচা, তার মানে তুমি চায়ের আনন্দ নিলে, লুফত যেটা বলে না, লুৎ লে লিয়া, আর তুমি কম দামে চাটা পেলে, সময়টা কাটালে, তোমার একটা ভালো সময়। চায়ের চুমুক দিলে তখন পেপারটা পড়তে ভালো লাগে। সকালবেলায় যে চায়ের কাপে তুফান, চায়ের কাপে তো তুফান ওঠে না, তুফানটা ওঠে তো এই যে নিউজ পেপার পড়ার দিকে। হ্যাঁ, না এক কাপ সিপ করলে, নিউজটা পড়লে, তখন তোমার তুফান উঠছে, হয়তো কেউ মারলো, তুমি বললে যে দেশের যে কি অবস্থা। আমরা এইটু বলি দেশটা একেবারে অধোগতিতে, কিন্তু অধোগতিতে তো আমিই নিয়ে যাচ্ছি, যেহেতু আমি সমর্থন করছি। একবার আমি একটা লেখা লিখেও ছিলাম যে খবরের কাগজ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আজকাল আমি খবরের কাগজ সাধারণত পিছন দিক দিয়ে পড়ি। পিছনের দিকে কেন পড়ি, যে ওখানে খেলার খবর থাকে, ওখানে মানে উত্তেজনা আছে, জীবন যেন ওখানে আছে। আর প্রথম পৃষ্ঠায় যত নেগেটিভ নিউজ প্রথম পাতায়, যত পজিটিভ নিউজ শেষের পাতায়। সুতরাং শেষের থেকে শুরু করতে লাগে, শুরু থেকে শেষ না, শেষের থেকে শুরু। আমার পড়ার স্টাইলটা একটু অন্যরকম, যে জীবনেই শক্তি আমি পাচ্ছি কোথায়। লাস্ট পেজে খেলার খবর থাকে। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল খেলার খবরটাই প্রথম, যেখানে আর যত পৃথিবীতে কি শুধু খারাপ খবরই হয় নাকি? একটা ভালো লোকের একটা জীবন বৃত্তান্ত দিল বা একটা কিছু দিল। আজকাল অবশ্য অনেক পেপার টেপারে কিছু কিছু মেসেজ দেয়, বাণী দেয়, যেগুলো পড়তেও ভালো লাগে, একটু মনটাকে এনার্জাইজ। আর যে কোনো জিনিসে একটু পজিটিভ রাইট থাকতে লাগে, পজিটিভ ভাইব থাকতে লাগে, যে কোনো জিনিসে। ও আজকে একটা লেখা লিখেছে, কি লিখছে, নতুন লেখা, নোট দেয়। ও তো লিখেছে না, চেষ্টা তো করেছে না, ওকে তুমি একটু গাইড দাও। ওই যে সামি আদনান না কার একটা গান আছে, থোড়া লিপ লাগা দে, হ্যাঁ, জাস্ট গিভ হিম এ লিপ, একটু লিপ লাগা দে। ও লিপ লাগা দিলে ও বাকিটা ও তোমার মানে তোমাকেও সঙ্গে নিয়ে যেতে পারবে। সুতরাং আজকে ওর লেখাটাকে আমি পড়েছি কালকে রাত্রে, ওকে বলেছিলাম যে আজকে রাত্রেবেলা আমি পড়বো। লেখাটা পড়ে আমার উপস্থাপনটা খুব ভালো লেগেছে, মনোগ্রাহী হয়েছে। ও একটা মানে পার্সোনাল নোট, ব্যক্তিগত একটা পার্সোনাল নোট। ও কি করলো, মায়ের মুখটা চিন্ময়ের মুখের মধ্যে, হ্যাঁ, ওর মা তো মারা গেছে, সে চিন্ময় আছে, আমার মনের আকাশে আছে। আর এই মৃন্ময়ী মূর্তি দেখছি, ওকে দেখে মনে হচ্ছে যে আমার মা স্বয়ং এসছে ওর লেখাটা। যার জন্য আমার এই কথা যে বলছি এখন আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাচ্ছে। আর আমি কাউকে এই মিথ্যা ইয়ে দিই না যে তোমার লেখাটা খুব ভালো হচ্ছে, না পড়ে, নট দ্যাট। মানে ওই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, শৌখিন মজদুরি যেন না করি, শৌখিন মজদুরি যেন না করে, মানে কি এটা আছে সব মনেও পড়ছে না, কিন্তু শৌখিন মজদুরিটা যেন আমি না করি। তোমার লেখাটা ভালো হয়েছে, আমি তোমাকে কি বলেছি, একটা ওয়ার্ডে মনোগ্রাহী লেখা, আমি অন্য কিছুও বলতে পারতাম। তাই যাই হোক, এখন দেখছি লেখাটা। তারপরে অমিতেরও কিছু হাত আছে। আমি নেপথ্যের কথা জানি না, আমি খাওয়াটা কিভাবে পেলাম সেটাই বড় কথা। আমি তো আর তেমন দেখতে যাবো না এটা কে ঠিক করলো বা কে করলো। বাড়িতে মা রান্না করলো, মা বললাম না মা বেশ ভালো রান্না হয়েছে। মা যে কত কষ্ট করে রান্না করলো সেটাকে আমি কাউন্ট করলাম, যে মা তোমার ধরো ওই যে কি শিঙ্গি মাছ, এই সময় শিঙ্গি মাছটা খেতে হয়, মা যে শিঙ্গি মাছের কত খোঁচা খেলো এই উপাদেয় রান্নাটা করে দেওয়ার জন্য, সেই কষ্টটা ভুলে গেছে। যখন ছেলে বলেছে বা মেয়ে বলেছে মা তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। কই মাছের কাটা মা কাটতে গিয়ে কত খোঁচা খেয়েছে, কত রক্তপাত হয়েছে, তার কিন্তু আমরা হিসাব রাখিনি।
কিন্তু খেতে বসে হচ্ছে মার তাতেই আনন্দ। আর মার মানে যখন ছেলে মেয়েদের মুখে হাসি ফুটে ওঠে, মার মুখে একটা অনির্বচনীয়, এটাকে কোনো তুমি মানে ভাষায় বলতে পারবে না যে মার মনে কি আনন্দটা হয়। মা হয়তো মার ভাগে পড়লোই না, হয়তো ছেলে বললো মা আর একটা পিস হবে, হয়তো সেই শেষ পিসটাই হয়তো মার জন্যই ছিল, মাকে তো হাসি মুখে তুলে দিল যে না ছেলেটা কে ভালো পেয়েছে। এই যে কথাগুলো, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে দিয়ে এত মেকানিক্যাল। আজকাল শুনি অর্ডার দিলেই বিভিন্ন জায়গা থেকে রান্না চলে, সুইগি কি জোম্যাটো। হ্যাঁ, আমি বলছি এরা যে কবে পটল তুলবে সেটাই ভাবছি। অবশ্যই হ্যাঁ, এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, সেটাও আমাকে দেখতে পাচ্ছি, একটা এমপ্লয়মেন্ট জেনারেশন। কিন্তু এই ছেলেগুলো যা কষ্ট করে না, এই ডেলিভারি বয়গুলো, একটা ব্যাগ বা একটা ইয়ে করলে 10 টাকা বা ইয়ে হয়, সেই বাইকের মধ্যে তার শরীরের যা ওজন তার 3 ডাবল ওজন নিয়ে সে বেরোচ্ছে। এবং তার সঙ্গে যখন কখনো কখনো এসে বলে যে পুরা আমাদের সঙ্গে না খুব দুর্ব্যবহার করেছে। আমাদেরও তো একটা সময় মেলাতে লাগে, হয়তো ওখানে নোট দিয়ে দিল যে 10টার সময় তুমি ডেলিভারি পাবে, হয়তো সেই জিনিসটা নিয়ে এলো বিকাল 5টার সময়, তুমি রেখে আমাকে বলে হয় তোমার কারণে আমার বার্সায় আসলে তুমি তো রাত লিখেছে 10টা। আরে ওটা তো কোম্পানি 10টার সময় লিখেছে, তার ব্যবসার পলিসি। আমি তো দেখতে লাগবে যে আমাকে সবকটি জায়গায় কাউন্ট মানে দিতে গেলে 5টার মধ্যে এলে আমি 5টা ঘরকে দিতে পারবো। যদি আমাকে 10টা দিতে হয়, আমাকে হয়তো 15টা ঘর ছেড়ে চলে আসতে হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, কিন্তু এগুলো জিনিসও মানে খারাপই হচ্ছে। আর এই বইটা আমি সবাইকে বলি যে এই বইটা পড়ার জন্য মার্গেটাকে জানতে গেলে, বুঝতে গেলে, ভালোবাসতে গেলে বলবো, মার্গেটাকে জানতে গেলে, বুঝতে গেলে, ভালোবাসতে গেলে বলবো। কি কি বললাম? জানতে গেলে, বুঝতে গেলে এবং মার্গেটাকে নিজের জায়গাটাকে ভালোবাসতে গেলে এই বইটা অবশ্যই পঠনীয়। আর এখানে নারকেল কেন খাবার দরকার, ব্রেন ফর্মিং ফুড এখানে আছে। শরীর স্বাস্থ্য যদি তুমি ঠিক না থাকে, তোমার যদি পাতলা পায়খানা সারাক্ষণ লেগে থাকে, আমাশা যদি হয়, তাহলে তুমি জীবন উপভোগ করতে পারবে না। সুতরাং শরীর চর্চাটাকে সবসময় সামনে রাখবে, যে আমাকে 1 ঘন্টা শরীরটাকে দিতেই হবে। এটা আমি দেখাচ্ছি। যেখানে যাব ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো। এটা অবশ্য আমার রামকৃষ্ণ মিশনের ঈশ্বরানন্দজি মহারাজ বলতেন যে পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তুমি কি গুণের অধিকারী সেটা না, তোমার দর্শন দেখে যাতে আমার মনে ছাপ ফেলে। আজকে তোমাদের এই অনুকূল ঠাকুরের বাবা এই যে এসেছিলেন, যে বাবাই দাদা, হ্যাঁ আচার্যদেব, এখন তোমাদের তো বাবাই দাদা বলে, ওনার ড্রেস ট্রেস দেখেছো? টপ টু বটম তুমি লক্ষ্য করেছো? কালো পাড়ের ধুতি, হ্যাঁ সাদা ড্রেস, মোজাটা পর্যন্ত সাদা, হ্যাঁ মোষটা কিন্তু কালো। জানি না কালোটা সেটা অরিজিনাল না ডুপ্লিকেট, যাই হোক চেহারার মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে, দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে। তো যে লোকটাকে প্রণাম করতে ইচ্ছে করে, যে লোকটাকে ভালোবাসতে ইচ্ছা করে, আজকে তুমি বিবেকানন্দ চেহারা দেখো, ফটো 39 বছর, যে ফটোগুলো দেখে কিরকম ব্যক্তিত্বশালী ফটো, দেখলেই ইচ্ছে করে যে প্রণাম একটা করি। আমি যে ধর্মেরই হোক বা যে জাতেরই হোক, একটা প্রণাম। বা এই লোকটা কি বলছে রে, আজকে একটা শব্দ দিয়ে তো আমেরিকাকে জয় করে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই একটা 2 মিনিট ধরে করতালি পড়েছে, আর কারো করতালি পড়েনি। ওনার চেয়ে বাচ্চা একটা ছেলে, ওনার মাথায় এলো কি করে? আমাদের সম্বোধন করাটা, এই যে হ্যান্ডশেক করাটা, আচ্ছা হ্যান্ডশেক তো কোভিডের জন্য হ্যান্ডশেকটা গিয়েছে, এই হ্যান্ডশেকের মধ্যে যে ঘর্ষণ হয়, তাদের মধ্যে রক্ত প্রবাহিত হয়, তোমার সঙ্গে আমার একটা ইন্টারলিঙ্ক হয়ে যায়। নমস্তেও তো খুব ভালো, কোভিড আগে তো হ্যান্ডশেক করতে, এখন সবাই নমস্তে। হ্যাঁ, এই যে 5টা আঙ্গুল তুমি, তার মানে কি এইটা 5টা, এইটা 5টা, 10টা হয়ে গেল। তোমার সঙ্গে আমার মনের মিল হয়ে গেল। তুমি অপর পক্ষে করলে না 10টা আঙ্গুল, তো 10-এ 10-এ 20 হয়ে গেল। 20 মানে পয়জন না, 20 মানে সংখ্যায় বাড়লো, কোয়ান্টিটি বেড়ে গেল। যে এই যে আদান প্রদানগুলো হয়, তারপরে যেমন ঈদের সময় ঈদ মোবারক বলে আমরা কোলাকুলি করি, বিজয় দশমীর পরে আমরা ছোটরা বড়রা প্রণাম করি, কোলাকুলি করি, এটার মধ্যে কি হার্ট এক্সচেঞ্জ হয়ে যায়। যত তুমি অভিজ্ঞ হবে, যত তুমি জানবে, বুঝতে পারবে, তখন তোমার চেহারার মধ্যে একটা গ্লো আসে, এবং ওই গ্লোটা থেকে মেসমেরাইজ করে দেয়। এই তোমাদের ঠাকুর দেবতাই হোক বা মিশনের মহারাজ, তাদের চেহারার মধ্যে একটা জ্যোতি বেরোয়। জ্যোতিটা কি, তাদের মানে সে আধ্যাত্মিকই হোক বা যে পড়াশোনার জন্যই হোক। এবং আমি দেখেছি শুধু রামকৃষ্ণ মিশন বলে না,
এই অনুকূল ঠাকুরের যারা হায়ার লেভেলের যারা শিষ্য আছেন বা ইয়েছে, এরা না জানেন এমন কিছু নাই। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠাকুরের কাছে, উনি একসময় আত্মহত্যা করতে গেছিলেন। ওনার জীবনে এমন একটা সংকট এসেছিল যে উনি আত্মহত্যা করতে গেছিলেন। তখন ঠাকুরের সংস্পর্শে, অনুকূল দেব ঠাকুরের সংস্পর্শে এসে ওনার জীবনটাই পরিবর্তন হয়েছে। ওনার বিখ্যাত উপন্যাসের তার মধ্যে একটা হলো মানব জমিন, পুরোপুরি আধ্যাত্মিক ব্যাপারে। উনি প্রথম লেখা শুরু করেছিলেন ঘুণ পোকা দিয়ে, মানে খারাপ জিনিসটা দিয়ে। সে মানব জমিন হিসেবে নিয়ে গেলে যে মানুষের কতভাবে উত্তরণ হতে পারে। তো এই বইগুলো যখন পড়ি আমি, তখন মানে শুধু পড়ি না, পড়ার মানে ইন বিটুইন দ্য লাইন্স। ইংরেজিতে একটা কথা আছে, যে জিনিস পড়বে তুমি ইন বিটুইন দ্য লাইন্স পড়বে, ভিতরে ঢুকে পড়বে। এ পড়লাম, এই আমরা পড়ি না, এই শুয়ে পড়লাম, কাত হয়ে পড়লাম, নট দ্যাট। যার জন্য ওখানে রিডিং অ্যান্ড স্টাডিং দুটো শব্দ আছে ইংরেজিতে। হোয়েন ইউ আর স্টাডিং অ্যান্ড ইউ আর গিভিং ইউর হোল ফোকাস, তোমার সমস্ত ফোকাসটা সেখানে দিতে। আর রিডিং মানে ক্যাজুয়ালি পড়ে যাচ্ছি। যার জন্য ব্যাকরণ একটা কথা বলে গেছিল, কিছু বই তুমি এমনিই পড়তে পারো, কিছু বই সাম বুকস আর টু বি চিউড, সাম বুকস আর টু বি ডাইজেস্টেড, এরকম একটা কথা আছে। তো তোমাকে ডাইজেস্ট করতে হবে এবং তার জন্য তোমার একটা প্রায়োরিটি করতে হবে যে আমি কোন ধরনের বই পড়বো, কোন ধরনের বই পড়লে আমি একটা মানুষের সমাজে গিয়ে একটা স্থান নিতে পারি, একটা জায়গা নিতে পারি। তো এই যে পড়াশোনা শুধু পড়লেই হবে না, কি পড়বো এটাও চিন্তা করতে। আজকে ওকে দেখাচ্ছিলাম কনভারসেশন বলে, বলছি যে আগামী 10 বছরের মধ্যে আমি এই বইগুলো পড়বই। আমার এতদিন সময় পাইনি, অগোছালোভাবে পড়েছি, কিন্তু আজকের থেকে আমি ঠিক করেছি যে প্রত্যেক দিন অন্তত আমি 10 পাতা ওই সেই বইটার 10টা পাতা আমি অন্তত পড়ব। হয়তো সব দিন আজকে হয়তো পড়তে পারলাম না, কালকে আমি 20 পাতা পড়ার চেষ্টা করবো, যেটা আজকেরটা আমি মেকআপ করতে পারি। যতদিন কৌতূহল থাকবে, জীবনকে জানা, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, আর সবচেয়ে জীবনের মধুরতম সময় হলো বাচ্চাদের সঙ্গে সময় কাটানো। যে আমি যখন যেখানে সুবিধা পাই বাচ্চাদের সঙ্গে থাকার চেষ্টা করি, কারণ বাচ্চাদের মনটা আনপলিউটেড, অকলুষিত। এই মেয়েটা যে আমাকে যে প্রশ্ন করলো, সে আমাকে কতগুলো চিন্তার খোরাক দিল। আজকে অমিতকে একটা ঘটনার কথা বলছি। কালকে আমি বড়ডুমসা থেকে নখোয়ার জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কোনো কারণে ব্যাগটা আমার মিস হয়ে যায়, বা যখন আমি ডিগবইয়ের বাসে উঠি তখন আমার ফট করে মনে পড়লো যে আমার ওই ব্যাগটা কোথায়, আমি যাই না। তখন তো অনেকে বলছে না খোলা আপনি ব্যাগ লয়ে উঠায় নাই, আমার সঙ্গে অন্যান্য জিনিস। রাত প্রায় 7:55 রেকর্ড আছে, 7:55 থেকে আমার একটা ফোন করলো। প্রথম দুবার করেছে আমি ধরিনি, আননোন কলটা একটু মনটাও একটু ডিস্টার্ব ছিল, ব্যাগটা হারিয়ে গেছে, এত জিনিসগুলো কিনলাম। তারপর আমি 3rd টাইম ফোনটা তুললাম, বলে যে খোড়া আপনার কিবা হেরালেন নাকি? যে হেরাল তো মোনাটা আছে, মনে করো মোনা, আমরা যেরকম ব্যাগ করলি ওরা মোনা, আমার ব্যাগ একটা আছে, গাড়িটা রয়ে গেল না, আপনি খোড়া খড়খাটাকে নামি গো, ব্যাগটা মোর উৎসব আছে। ছেলেটার নাম কি বলো তো? মন্টু চৌরাক, একটা আদিবাসী ছেলে, মানে বাগানিয়া চৌরাক না বলে আছে। নম্বরটা কেমনে পেল? শোনো না, সেই নামটা কি ছিল, আমি তো কোটাক বিজনেসে করি, তো ওখানে আমার এই যে এই ইয়েটা ছিল, এই কাগজটা, এই কাগজটার মধ্যে আমার একটা নাম্বার দেওয়া ছিল, মানে কি এটাকে আমি তোমাকে ভাবছিলাম আমি প্রিন্ট করে নেবো। এখানে আমার নাম ছিল শান্তনু সরকার, 8638248162। ও এই কাগজটা খুলে সে আমাকে ফোন করলো যে আপনার ব্যাগ মোনা তো মোর ওচৰত আছে, কালি মই ৰাতিপুৱা অলপ দেৰিকে যাম, সেকেন্ড টাইমত এই 11টা-12টা মানত যাম, ওরা বিহু চিহু খাম। সেই ছেলেটা কিন্তু, আমি বললাম যে ও আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় রাখবো। আমি তখন বললাম যে হোটেল সানসিটি আছে, এইটু মোর চিনাকি দোকান, তাতে থৈ দিবা। সে সেখানে থইল, রেখে বললো, আমাকে বললো যে খুড়া মই তাতে রাখি দিছো। তারপরে আমি ওকে এসে আবার ফোন করেছি। আচ্ছা, আমি বললাম যে এই ফোন নাম্বারটার সাথে কি তোমার ব্যাংক নাম্বারের অ্যাকাউন্ট জড়িত? না, ওটা ওর বোনের না কার নাম্বার দিয়ে চালাচ্ছে, ওর একটা নাম্বার আছে। আমি বলছি যে তোমার একটা মাননী দিম বলে মই মনে মনে স্থির করেছো, একটু 500 টাকার বস্তু নয়, কিন্তু এই যে তুমি এটা বস্তু নিহিলাকে মোৰ অকল এই কাগজটোৰ নামটো আছিলে বুলি তুমি গম পাই তুমি মোক ফোন কৰিলা। তাত যদি তুমি বস্তু লৈ লেখাৰ চেণ্টাৰ বটল আছিলে, কেলেণ্ডাৰ আছিলে, দিয়া মানুহবিলাক শাক পাচলি এইবিলাক আছিলে, তুমি লৈ গ'লে মোৰ কৰিবলৈ একো নাই, মই ধৰিছোঁ এইটো ইট ইজ লষ্ট ফর এভার। তখনই আমার মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সভ্যতার যতই সংকট আসুক, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তখন বললাম যে এখনো এদের জন্য এখনো মানব সমাজটা বেঁচে আছে,
আমরা বলি হলে তো আমি হলে কি করতাম, কে আর মানে ফোন করবো অমুক করবো নিয়ে আসবো বাদ দিয়ে খাই পেলাম। এও এক শ্রেণী আছে, হয়তো তারাই মেজরিটি, কিন্তু 1% হলেও তো তারা চিন্তা করছে। ও বলছে যে খোড়া আপনি কিমান মরমের স্নেহের উরুকা খাবো বলে এই বস্তুবিলাক করেছে। আজকে আমার কথাগুলো বলতে গিয়ে আমার চোখের জল অটোমেটিক্যালি চলে আসছে। তারপর আমি যখন বললাম খোড়া কি যে কয় না আপনি, চিন্তা করে দেখুন। আমি ওকে যে বলছি যে তোমার ফোন নাম্বারটা থাকলে আমি ওখানে একটা পেমেন্ট করে দিতে, কারণ তোমার সঙ্গে দেখা হবে কিনা। বলে আপনি যেটা বর্ডন চাইব না, ওর বাসটার নাম ছিল বিষ্ণু, ও হলো কাঁঠালগুড়ির ছেলে। তো একে তুমি কি হিসাবে ইয়ে করবে বলো, হাউ ইউ মানে কি মানে কি কনক্লুশন ড্র করবে যে মানুষ খারাপ? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, যদিও খারাপ মানুষ 47 নাকি এরকম 53 জন মানুষ কিন্তু ভালো, মোরাললেস মানুষ কিন্তু ভালো। মানুষ একটা চুরি করতে গেলেও সে ভাবে যে আমি তো লাভবান হচ্ছি, ওই লোকটা তো ক্ষতি হচ্ছে, কালকে কি জানি আমারও তো ক্ষতি হতে পারে। আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে না, তুমি যদি কারো খারাপ করো ও খারাপ তোমাকেও করে দেবে, এবং তুমি বুঝতেই পারবে না খারাপটা তোমার কোন দিক দিয়ে হয়ে গেল। আর এবং এটা ওই পরজন্মে না, এই জন্মে। আমি পরজন্মে খুব একটা বিশ্বাস করি না, দেখেই নেই যাকে বিশ্বাস করবো কি করে। এই জন্মেই তুমি যদি কারো উপকার করো, ইট উইল মানে উইথ বোনাস আসবে। এখন কবে কখন কিভাবে আসবে তুমি বলতে পারো না। আজকে তো আমি এটা চিন্তাই করতে পারিনি, এটা কি আমার পক্ষে সম্ভব? যাই হোক, আজকে এই পয়লা মাঘের এই সন্ধেটা আমাদের স্থানীয় অঞ্চলের একজন বিশিষ্ট সাহিত্যিক কবি শান্তনু সরকার মহাশয়ের সঙ্গে আমরা ভীষণ আনন্দে পার করলাম। রকমারি গল্প হলো, আড্ডা হলো। এই আড্ডায় ফুটে উঠলো অনেক অজানা কথা। এমনইভাবে ভিন্ন অনুষ্ঠানে আমরা ভিন্ন মুহূর্তে হয়তো আবার আগামী দিনে আসবো নতুন কোনো মুখের সঙ্গে।